ভার্সিটির গেট দিয়ে যাচ্ছিলাম, মনে হলো কেউ আবুল বলে ডাকছে। আশেপাশে তাকিয়ে দেখলাম বাম সাইডে কিছু মেয়ে আমাকে ডাকছে। আমি না দেখার ভান করে চলে যেতেই দেখি আমার সামনে একটি মেয়ে এসে দাঁড়িয়ে আছে। আমি পাশ কেটে যেতে, ওই আবুল দাঁড়া। বলুন। তোরে তখন আমি কতবার ডাকলাম, চলে এলি কেন? আমি তো আপনাকে চিনি না, বা আমার নামও আবুল না, তাই শুনিনি। দেখ মেঘলা, তোর মুখে মুখে তর্ক করছে এই আবুলটা। এই আবুল, তোর সাহস তো কম না, আমার মুখে মুখে তর্ক করিস? চিনিস আমি কে? ও, তার মানে এই মেয়েটির নাম মেঘলা। নামটা অনেক সুন্দর, বাট আস্ত একটা কটকটে। দেখ পুষ্পিতা, আবুলটা কেমন ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে বাসা মেয়েটির নাম পুষ্পিতা। রে, দেখতে তো পুরাই খ্যাত। আমি খালি দাঁড়িয়ে ওদের কথা শুনছি আর নীরবে চোখের পানি ফেলছি। আমি আপনাদের কি ক্ষতি করেছি যে আপনারা হয়তো আমাকে অপমান করছেন? ফকিরের বাচ্চা, আবার আমার মুখের উপর কথা বলিস? চল পুষ্পিতা, এই আবুলটাকে পরে দেখে নিব। ভার্সিটির সবাই আমাদের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। আমি মাথা নিচু করে ভাবছি, আমি তো এদের কোনো ক্ষতি করিনি, এমন কি আজ প্রথম দেখলাম। আসলে আমাদের মতো গরিবদের কেউই দেখতে পারে না, তাই তো আমরা সমাজে চলাচলি করতে পারি না। অনেক কথাই তো বললাম, চলুন পরিচয়টা সেরে নেই। আমার নাম ইসমাইল, বস্তিতে থাকি। বাবা মা কেউই আমার নেই। আসলে জানি না আমার বাবা মাকে কোথায় থাকে। বলতে গেলে আমার আপন বলতে আমার এক রহিম চাচা আছেন। অনেক কষ্টে ভার্সিটিতে ভর্তি হয়েছি, কারণ আমাকে তো অনেক বড় হতে হবে। আমি ছোট থেকে অনেক মেধাবী ছিলাম, তো রহিম চাচা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। ক্লাসে অনেক মেধাবী থাকে, পিএসসিতে বৃত্তি পেয়েছিলাম, এবং জেএসসি, এসএসসি, এইচএসসিতে A+ থাকে, ভালো একটা ভার্সিটিতেও ভর্তি হতে পেরেছি। আজকে প্রথম ভার্সিটিতে আসলাম। আর তারপর কি হলো আপনারা তো দেখলেন। টুং টুং টুং, ক্লাসের ঘন্টা পড়ে গেছে। তো আমি ক্লাসে গেলাম এবং সবার লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। স্যার আসলে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি? স্যার আসতে পারি? হঠাৎ দরজা দিকে তাকিয়ে দেখি মেঘলার পুষ্পিতা এই কথাটি বলল। আসো মেঘলা, তা কেমন আছো তুমি? উত্তর না দিয়ে সামনের বেঞ্চে বসে পড়লো। কি অসভ্য মেয়ে বাবা। তা আজকে তোমাদের প্রথম দিন, তাই সবার পরিচয় বলো সামনে থেকে। সবাই সবার পরিচয় বলছে, এবার মেঘলার পালা। তুমি বসো মা, তোমাকে সবাই চিনে। তুমি এই শহরের বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ে। ও, তাই এই মেয়ের এত অহংকার। হঠাৎ দেখি স্যার আমার সামনে দাঁড়িয়ে বলছেন, এই বেদব ছেলে, কখন থেকে তোমাকে ডাকছি, তোমার কানে কথা যায় না? অমনি সবাই হো হো করে হেসে উঠল। সরি স্যার, শুনতে পাইনি। তোমার নাম কি আর কোথায় থাকো? নাম ইসমাইল, বস্তি এলাকায় থাকি স্যার। কেমন করে যে এই নোংরা মানুষ কলেজে ভর্তি হয়, ছি। কি হচ্ছে কি এসব মেঘলা? কেউ এমন ভাবে কথা বলে? বসো ইসমাইল। মেঘলা আমার দিকে সেই রাগী ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে কাঁচা খেয়ে ফেলবে। আর কিছুক্ষণ কথা বলে স্যার চলে গেল। অমনি মেঘলার পুষ্পিতা আমার কাছে এসে, দেখ মেঘলা, আজ এই আবুলটার জন্য তোকে স্যার অপমান করে গেল। ফকিন্নির বাচ্চা, তোকে তো আজ আমি ঠাস 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 করে 3টা চর মেরে চলে গেল। আমি বসে ভাবছি আমার যদি আজ বাবা মা থাকতো কেউ আমাকে হয়তো ফকির বলতো না, আমিও সবার মতো চলতে পারতাম। হঠাৎ পাশে দেখি একটা ছেলে। হাই, আমি মুন্না। হ্যালো, আমি ইসমাইল। বন্ধু হতে পারি আমরা? হুম। ওকে, আজ থেকে আমরা বন্ধু। আর বন্ধুদের মাঝে আপনি তুমি চলে না, জাস্ট তুই। ওকে? হুম। কি করছিস? আর ওই মেঘলার থেকে দূরে দূরে থাকবি, ও অনেক খারাপ, বুঝলি? ওকে বন্ধু, চল বাইরে যাই, আজ আর ক্লাস হবে না। চল। তারপর বাইরে চলে আসলাম, অনেক গল্প করলাম। অনেক গল্প হলো, এবার চল কিছু খেয়ে আসছি। আমি কি বলবো বুঝতে পারছি না। না মানে আমার খিদে নেই, আমি বাড়িতে যাব। আরে চল তো। এই বলে আমাকে ক্যান্টিনে নিয়ে আসলো। কি খাবি বল? জানি না, তোর ইচ্ছে। এই মামা, 2 কাপ কফি দেন তো। এর মধ্যে মেঘলারা কোথা থেকে এসে, দেখ পুষ্পিতা, এইটা আবুল না? হ্যাঁ, তো এটা তো আবুলই। এই আপনাদের সমস্যা কি? ওর নাম নেই, আজ সকাল থেকেই ওকে অতটা জ্বালাচ্ছেন। তা কি তোকে বলতে হবে? আমার যা ইচ্ছে আমি তাই করব। আর তোর এত দরদ কেন এই আবুলের জন্য? মুন্নাকে আর কিছু না বলতে দিয়ে আমি ওকে নিয়ে চলে আসলাম ক্যাম্পাসে। মুন্না, আজকে যেহেতু আর ক্লাস হবে না, তো চল বাড়ি যাই। ওকে চল, তার আগে তোর ফোন নাম্বারটা দিয়ে যা। আমার তো ফোন নেই। ওকে, কাল দেখা হবে। বাই বাই ইসমাইল। বাই। চলে আসলাম বাড়িতে। এসে ফ্রেশ হয়ে চুলায় ভাত রান্না করতে দিলাম, কারণ রহিম চাচা রিক্সা চালাতে গেছেন, এসে আবার খাবেন, আর আমারও খিদে লেগেছে। 2 ঘন্টা পরে, তা ইসমাইল, তোমার কলেজ কেমন কাটলো বাবা? ভালো চাচা, হাত মুখ ধুয়ে আসেন, খাবার রেডি। ঠিক আছে বাবা। দুপুরে খাবার খেয়ে রহিম চাচা আবার রিক্সা নিয়ে চলে গেলেন, আর আমি গোসল করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে একটু ঘোরাফেরা করে সন্ধ্যায় বাড়িতে চলে আসলাম। দুপুরে যেহেতু রান্না করেছিল, তাই আর কিছু না করে পড়তে বসলাম, কারণ আমাকে অনেক বড় হতে হবে। কিছুক্ষণ পরে রহিম চাচা আসলেন, দুজনে খেয়ে দিলাম এক ঘুম। আপনারাও ঘুমান। গুড নাইট। অজু করে নামাজ পড়লাম, তারপরে কিছুক্ষণ বই পড়লাম। এর মধ্যে রহিম চাচাও ঘুম থেকে উঠেছে। বই পড়ে চুলায় ভাত রান্না করতে দিলাম। রান্না শেষ হলে চাচার আমি খাওয়া শেষ করে, ইসমাইল, এই নাও 100 টাকা, তোমার হাত খরচ। আমিও নিয়ে নিলাম।
কারণ আমি না নিতে চাইলেও জোর করে দিয়ে দেবে। তারপর রহিম চাচা রিক্সা নিয়ে চলে গেলেন, আর আমি ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে ভার্সিটিতে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতেই এই মিস্টার আবুল, এদিকে আয়। আমি জানি ওদের কাছে গেলে আমার বিপদ, আবার না গেলে মহা বিপদ, তাই দ্রুত ওদের কাছে গেলাম। বলুন। তা আবুল, কেমন আছিস? ভালো, আপনি কেমন আছেন? ওই, তোর সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে, আমাদেরকে প্রশ্ন করিস। আমাকে জিজ্ঞেস করলো তাই আমিও করেছি, এতে সাহসের কি হলো? আবারও মুখে মুখে কথা বলিস ফকিন্নির বাচ্চা। আর কোনোদিন যদি আমাদের মুখে মুখে কথা বলিস তো তোর খবর আছে। আর কি পোশাক পরে আছিস রে? দেখে মনে হচ্ছে ভিক্ষুক। একটা থালা নিয়ে গেটের সামনে বসলেই তো পারিস, কিছু টাকা পয়সা পেতি। জানি না আপনাদের কি ক্ষতি করেছি আমি, কেন আপনারা আমাকে সবার সামনে এইভাবে অপমান করেন, একটু বলবেন? সেই কথা তোকে বলতে যাব কেন? আর তোকে জ্বালাতে কেমন জানি ভালো লাগে আমাদের। আমি মাথা নিচু করে আছি, কারণ সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আর হাসাহাসি করছে। আমার মনে হচ্ছে আমি একটা জোকার। পুষ্পিতা, চল, এই আবুলটাকে পরে আবার জ্বালানো যাবে। হ্যাঁ চল। ওরা চলে গেলে আমি ক্যাম্পাসের একটা সাইডে একটি আম গাছের নিচে গিয়ে বসে পড়লাম। কি আজব দুনিয়া, আমরা গরিব বলে কি আমরা মানুষ না নাকি? আমাদের কোনো স্বাধীনতা নেই। হঠাৎ কোত্থেকে মুন্না চলে আসলো, এসে আমার পাশে বসে পড়লো। কিরে, তুই কখন আসলে? আর এভাবে মন মরা হয়ে বসে কি ভাবছিস? কিছু না রে, এমনিতেই বসে আছি। তা তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো, তোর? আলহামদুলিল্লাহ ভালো। তা এত দেরি কেন তোর? এই এই একটু মার্কেটে গেছিলাম, এই নে ধর। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে, দেখি শাওমি নোট 8 একটা ফোন আমার হাতে তুলে দিল। না না না, আমি এটা নিয়ে কি করব? কি করবি মানে? আমার সাথে কথা বলবি? আরো লেখাপড়া করতে পারবি কত কি? আমি সোজা গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আমার কেন জানি কান্না পাচ্ছে, এরকম একটা বন্ধু পেয়ে। মাত্র 2 দিন হলো পরিচয়, এরই মধ্যে এত বেশি আপন করে নিয়েছে। তারপরে আমি ফোনটা নিয়ে সব ঠিকঠাক করলাম। তারপরে মুন্না আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিল এবং কেমন করে চালাতে হয় শিখিয়ে দিল। ইসমাইল, সবকিছু তো হলো, চল এবার ক্লাস থেকে দিকে যাই। চল। তারপরে আমি আর মুন্না ক্লাসে গেলাম। যে দেখি মেঘলার পুষ্পিতা সামনের বেঞ্চে বসে আছে। আমি ক্লাসে যেতেই দেখ, আমাদের আবুল মিয়া চলে এসেছেন। অমনি স্যার চলে আসলো আর সবাই চুপ করে দাঁড়িয়ে গেলাম। সবাই বসো। সবাই বসে পড়লো, ক্লাস চলছে। হঠাৎ মেঘলা দাঁড়িয়ে বলল, স্যার, কি হয়েছে মেঘলা? স্যার, এই ফকিরটা আমাকে এই কাগজটা ছুঁড়ে মেরেছে। আমি তো অবাক, বলে কি এই মেয়ে প্রথম দিন থেকে আমার সাথে লেগে আছে। মনে মনে বললাম, এই বেয়াদব ছেলে, তোমাকে তো আমি ভালো ভেবেছিলাম, আর এর মধ্যে বেয়াদবি শুরু। স্যার, ইসমাইল কোনো মুন্না বলতে যাচ্ছিল স্যার ইসমাইলের তো কোনো। আমি মুন্নাকে আটকিয়ে দিলাম। এই বেয়াদব ছেলে, বেরিয়ে যাও ক্লাস থেকে। আমিও কোনো কিছু না বলে বেরিয়ে গেলাম। যাওয়ার আগে মেঘলার দিকে তাকিয়ে দেখি মেঘলার পুষ্পিতা হাসছে। আমি কি বা বলবো, কেউ তো আর বললেই বিশ্বাস করবে না, কারণ আমি গরিব, নেই কোনো পরিচয়। তাই তো নীরবে চলে আসলাম। কিছুক্ষণ পরে ক্যাম্পাসে একা একা বসে আছি, ঠিক তখনই মুন্নার আগমন। খিরে, ক্লাস কেমন হলো তোর? রাগ তোর ক্লাস, তোর নামে মিথ্যে কথা বললো, আর আমি কিছু বলতে চাইলাম, তুই বলতে দিলি না কেন? হয়তো এটাই প্রকৃতি বন্ধু, বাদ দে, যা হবার হয়ে গেছে। ওইসব ভেবে কাজ নেই। দুজনে গল্প করতে করতে আবারও ক্লাসের বেল পড়ে গেল। তারপরে আর 2টা ক্লাস করে যেই না বের হবো। কিরে আবুল, আজকে কেমন দিলাম? আশা করি বুঝতে পারছিস আমি কেমন। যাই বলিস, আজ আবুলটাকে ভালোই শিক্ষা দিয়েছিস মেঘলা। আশা করি আর আমার সাথে তর্ক করবি না, নইলে এর ফল ভালো হবে না। দেখুন, আমি তো কোনো দোষ করিনি, আপনি শুধু শুধু আমার পেছনে পড়ে আছেন কেন বলবেন? আমি কি মানুষ না? ফকিরের বাচ্চা, কি বললি? আমি তোর মতো ক্ষেতের পিছনে পড়ে আছি? এই, আপনি পেয়েছেনটা কি যখন তখন ওকে যা তা ভাবে অপমান করছেন? ফকিরের বাচ্চা, তোর জন্য সামান্য একটা ছেলের কাছে আমাকে অপমানিত হতে হলো। তোকে তো আমি পরে দেখে নিব। চল পুষ্পিতা। বাপের একটু বেশি টাকা আছে তো, তাই বলে তো অহংকার। এই অহংকার একদিন দুলোই মিশে যাবে। চল ইসমাইল। হ্যাঁ হ্যাঁ, চল চল, আমারও ভালো লাগছে না, বাড়িতে যাবো, চল। চল, আর চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। রে দোস্ত। আর পরে ফোন করবো নি, চল এখন বাসায় যাই। অতঃপর হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি রহিম চাচা শুয়ে আছে। চাচা, আপনার কিছু হয়নি তো? এই অবেলে শুয়ে আছেন? কে? ও ইসমাইল, কিছু না বাবা, এমনি শরীরটা একটু খারাপ লাগছে তাই শুয়ে আছি। কি বলেন চাচা? কই দেখি তো কি হয়েছে। এ কি চাচা, জ্বরে তো আপনার গা পুড়ে যাচ্ছে, আর আপনি বলছেন এমনি। চলেন এখনই হাসপাতালে যাবো, চলেন। থাক না বাবা, ও কিছু হবে না, আমার একটু পরে ঠিক হয়ে যাবে। না না, আপনি চলেন তো। চাচা আসতে চাচ্ছিল না, কারণ যদি ওষুধ দেয় অনেক, তাই। কিন্তু না গেলে যে আরো শরীর খারাপ হয়ে যাবে, তাই আমি জোর করে চাচা রিক্সা চালিয়ে হাসপাতালে চলে আসলাম। ডক্টর, দেখেন তো চাচার কি হয়েছে। আপনারা একটু ওয়েট করুন, আমি একটু ব্যস্ত আছি। প্লিজ একটু দেখেন ডক্টর, চাচার অবস্থা ভালো না, প্লিজ। দেখুন, আমার কাজ আছে, পরে দেখব। প্লিজ প্লিজ। চলে গেল ডাক্তার। এই আমাদের গরিবের অবস্থা, কোনো কিছুতেই আমাদের অধিকার নেই। আল্লাহ, তুমি রক্ষা করো। এদিকে চাচার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। আমি কি করব ভেবে পাচ্ছি না।
আবারও ডক্টরের কাছে গেলাম এবং এবার ডক্টর আসলেন, কারণ চাচার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। ডাক্তার প্লিজ তাড়াতাড়ি কিছু করুন। আপনি শান্ত হন, আমরা দেখছি। চাচাকে নিয়ে ওরা ওটিতে নিয়ে গেলেন, কারণ চাচার অবস্থা অনেক খারাপ। আমার অনেক চিন্তা হচ্ছে, কারণ এই নিষ্ঠুর পৃথিবীটা আপন বলতে কেবল চাচাই আছে আমার। এদিকে অনেকক্ষণ হয়ে গেছে, ডাক্তার এখনো বেরোচ্ছে না। আমার আরো বেশি চিন্তা হচ্ছে। আল্লাহ, তুমি একমাত্র ভরসা, তুমি আমার চাচাকে ভালো করে দাও। আমার যে আর কেউ নেই আল্লাহ এই পৃথিবীতে। আরো কিছুক্ষণ সময় বেরিয়ে গেল, তাও ডক্টর বের হলেন না। তাই আমি, কে ফোন করলো? মুন্না। কেন ফোন করলা? কি হয়েছে তোর? ইসমাইল, তুই কান্না করছিস কেন? মুন্না, চাচা খুব অসুস্থ, আমি কি করব ভেবে পাচ্ছি না। তুই এখন কোথায় আছিস বল, আমি আসছি। হ্যাঁ, হাসপাতালে আছি। ওকে, আমি তাড়াতাড়ি আসছি, বাই। মুন্না ফোন কেটে দিল। তার কিছুক্ষণ পরেই মুন্না চলে আসলো। সোজা ওকে জড়িয়ে ধরলাম। শান্ত হ, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তার কিছুক্ষণ পরে ডক্টর বাইরে আসলেন। আমি আর মুন্না দৌড়ে তার কাছে গেলাম। ডক্টর, আমার চাচার কি অবস্থা? তিনি ঠিক আছেন তো? আপনি শান্ত হন। দেখুন, আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু কিন্তু কি হয়েছে চাচার, বলুন ডাক্তার। আমরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না। সরি। না না, এ হতে পারে না। আল্লাহ, তুমি এ কি করলে? আমার যে আর কিছুই থাকলো না, বাবার মতো মানুষটাকেও নিয়ে নিলে। আমারও যে কিছু করার নাই ভাই, জানি না কি বলে তোকে সান্ত্বনা দেব। ইসমাইল, শান্ত হ, তোকে ভেঙে বলে হবে না। শান্ত হ ভাই, দুনিয়া তো সবাই আর বাঁচবে না চিরকাল। না, আমার যে আর কেউ থাকলো না। আমার আসল বাবা মাকে আমি জানি না, কিন্তু এই মানুষটা আমাকে ছোট্ট কাল থেকেই মানুষ করে আসছে, কোনো স্বার্থ ছাড়াই। এ বললো তোর কেউ নেই? আমি তো এখনো বেঁচে আছি রে, আমি কি তোর কেউ না? সোজা ওকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এরপরে চাচাকে নিয়ে গিয়ে জানাজা নামাজ পড়ে মাটি দিয়ে চাচার জন্য দোয়া করে চলে আসলাম। আমার সাথে মুন্নাও আসলো আমার বাড়িতে। ইসমাইল চল, আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। না, আমি এখানেই ঠিক আছি। দেখ, তুই একা থাকতে পারবি না, চল আমার সাথে। আমি অনেক না করলাম, তাও আমার সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমাকে জোর করে ওদের বাড়িতে নিয়ে আসলো। ওর বাড়িতে গিয়ে কলিং বেল দিল। ওর মা এসে খুলে দিল। মা, এ হলো মা, তোমাকে যার কথা বলেছিলাম এ হলো ইসমাইল, ইনি হলেন আমার মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আন্টি। মা, ভিতরে যেতে দিবা তো আগে? হ্যাঁ বাবা, ভিতরে আসো। তোমার কথা মুন্না মাঝে মধ্যেই বলে। আরে মা, পরে কথা বলো, আগে ওকে ফ্রেশ হতে দাও, অনেক ক্লান্ত ও। হ্যাঁ, ওকে তোর পাশের রুমটা দেখিয়ে দে। হ্যাঁ বাবা, ভেতরে আসো। তোমার কথা মুন্না মাঝে মধ্যেই বলে, আন্টি বলল। তারপরে আমাকে রুমটা দেখিয়ে দিল। কি আজব দুনিয়ার মানুষ, কেউ কাছে টেনে নেয় তো কেউ দূরে ঠেলে দেয়। সবাই বাইরে থেকে দেখতে একই রক্ত মাংসের মানুষ, শুধু মনটা ভিন্ন। কেউ ভালো তো কেউ মন্দ। আমি ফ্রেশ হয়ে খাড়ে বসলাম। আহ, কি আরাম! জীবনে মনে হয় আজ প্রথম বসলাম। রুমটাও অনেক বড় আর গোছানো। মনে হয় আমি আসবো বলে আন্টি আগে থেকেই সব ঠিকঠাক করে রেখেছেন। আর কিছুক্ষণ পরে আন্টি এসে ডিনার করার জন্য ডেকে নিয়ে গেলেন। ক্ষুধাও অনেক লেগেছে, কারণ সেই সকালে খেয়েছি। খাবার সময় দেখি আঙ্কেলও আছে, তো মুন্না আমার সাথে আঙ্কেলের পরিচয় করিয়ে দিলেন। সবাইকে কেমন আপন মানুষ মনে হচ্ছে, ভাবতে অবাক লাগছে আমার মতো এই দিনকে কিরকম আপন করে নিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আঙ্কেল, আন্টি, আমি, মুন্না গল্প করলাম। তারপরে রুমে এসে শুলাম। তারপরে ফোনে ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। এদিকে মেঘলা কি যেন ভাবছে। আমি কি ঠিক করছি বিনা কারণে একটি ছেলেকে কষ্ট দিচ্ছি? না জানি ছেলেটা কত কষ্ট না পায়। না না, আমি এই একদম ঠিক করিনি। কালকেই ওকে সরি বলবো। ভোরে আজানের মিষ্টি আওয়াজে ঘুম ভেঙে গেল। তারপরে অজু করে নামাজ পড়লাম। তার কিছুক্ষণ পরে সুন্দর একটি সকালের সূচনা হলো। মুন্না এখনো ঘুমাচ্ছে। আমি ছাদে চলে এলাম। কি সুন্দর সকাল, সূর্যের সাথে সাথে সব মানুষগুলো কাজে বেরিয়ে পড়েছে। আর কিছুক্ষণ ছাদে থেকে নিচে চলে আসলাম। আমি আন্টিকে বললাম, আন্টি, মুন্না এখনো ওঠেনি? না বাবা, দেখো তো একটু। ওকে আন্টি। মুন্না রুমে এসে দেখি হালায় আরামসে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি দিলাম এক লাথি। এই কে কে? কিরে, ঘুম কেমন হলো তোর? আবার জায়গায় আমার কমোটা গেল রে। তো দাঁড়া, তুই আবার একটা দেই। না ভাই থাক। এই বলে মুন্না ফ্রেশ হতে চলে গেল। আমিও চলে গেলাম আমার রুমে, গিয়ে মোবাইল টিপছিলাম। এর মধ্যে মুন্না ব্রেকফাস্ট করার জন্য ডেকে গেল। তারপরে আমি, মুন্না, আঙ্কেল, আন্টি ব্রেকফাস্ট করে নিলাম। আঙ্কেল অফিসে চলে গেল। আমাকে মুন্না বলল, ইসমাইল, ভার্সিটিতে যাবি? না রে, কিছুদিন যাব না, তুই গেলে যা। ওকে, আমিও কিছুদিন যাচ্ছি না। ওকে। এদিকে আজকে কলেজে গিয়ে ইসমাইলের থেকে মাপ চেয়ে নিব। জানি না ও আমাকে মাপ করবে কিনা, কারণ আমি যা করছি। তারপরে মেঘলা কলেজে চলে গেল। এসে দেখে ইসমাইল এখনো আসেনি। এর মধ্যে পুষ্পিতা চলে এসেছে। কি রে, কখন আসলি? আগে তো এত আগে আসতি না। না মানে, এই এমনি আসলাম। ও, তোকে তো দেখে মনে হচ্ছে তুই চিন্তিত। পুষ্পিতা, আমরা অনেক খারাপ ব্যবহার করেছি ইসমাইলের সাথে। কোনো কারণ ছাড়াই কত অপমান করছি, মেরেছি, আমাদের কিছুই বলেনি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বাট এখন আমরা কি করব? মাপ চাইবো।
ও কি মাপ করবে আমাদের, আমরা যা করেছি ওর সাথে? জানি না, বাট চাইবো। এদিকে ক্লাসের টাইম হয়ে আসলো। ক্লাসের টাইম তো হয়ে গেছে, ইসমাইল তো এখনো আসলো না। পুষ্পিতা, আমার মনে হচ্ছে ইসলামের কোনো প্রবলেম হয়েছে, নয়তো এমনিতেই আসে নাই। এমন তো হতে পারে আমাদের জন্য আসে নাই। মুন্না তো আসে না যে ওর থেকে জেনে নিব। আচ্ছা চল, বেল দিয়েছে, কালকে আসলে কিছু করা যাবে। ওকে চল। এরপর ওরা ক্লাসে চলে গেল, কিন্তু মেঘলার মন বসছে না ক্লাসে। কোনো রকমে একটা ক্লাস করে সে বাসায় চলে আসলো। সকাল থেকে দুপুর পর্যন্ত বাসাতেই কাটিয়ে দিলাম। তারপরে শাওয়ার নিয়ে ফেসবুকিং করছিলাম। এরই মধ্যে মুন্না এসে লাঞ্চ করবার জন্য ডেকে গেল। তারপরে সবাই লাঞ্চ করে যে যার রুমে চলে আসলাম। আমার খুব ঘুম পাচ্ছিল। যে সুন্দর খাট তার থেকেও বেশি নরম, ঘুম না থাকলেও চলে আসবে, তাই দিলাম এক ঘুম। স্বপ্নের মধ্যে দেখছি মুন্না আমাকে ডাকতে এসে দেখে আমি ঘুমের জগতে সাঁতার কাটছি, আর মুন্না দিল এক লাথি। এ কি হালে বাস্তবে লাথি দিয়েছে আমারে। ওই শালা আমার সুন্দর ঘুমটা নষ্ট করে দিলি কেন? মামা, সকালে আমারটাও নষ্ট করছো, তাই আমিও সুযোগ হাতছাড়া করে নেই। ওঠ, চল বাইরে যেয়ে ঘুরে আসছে। আমার অবশ্যই ভালো লাগছে না, তাই রাজি হয়ে গেলাম। ওকে বন্ধু, ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসি। তারপরে আমি ফ্রেশ হয়ে আন্টিকে বলে আমি আর মুন্না ওর বাইক নিয়ে ঘুরতে গেলাম। অনেক জায়গায় ঘুরলাম, ভালোই লাগছিল। ইসমাইল, বাইক চালাতে পারিস? না। ওকে, আজ শিখবি। তারপরে কিভাবে বাইক চালাতে হয় শিখিয়ে দিল। খুবই অল্প সময় আমি শিখেও গেলাম। বাইক তো চালানো শিখলি, এবার চল। আমাকে মুন্না মার্কেটে আসতে বললো, আমি বাইক চালিয়ে আসলাম। ইসমাইল, দেখতো তোর কি কি লাগবে। না না, আমার কিছু লাগবে না, বরং তোর লাগলে নে। মা আমাকে টাকা দিয়েছে তোর জন্য, এখন তুই না নিলে মা কষ্ট পাবে কিন্তু। তারপর আর কি, যা যা লাগে নিলাম। তারপরে মুন্না বলল, চল, আমার ক্ষুধা লাগছে, কিছু খেয়ে নেই। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম। মুন্না ওয়েটারকে অর্ডার দিল। তার কিছুক্ষণ পরে খাবার দিয়ে গেল। খাওয়া দাওয়া শেষে দেখলাম রাত হয়ে গেছে, তাই সোজা বাসায় চলে আসলাম। দেখি আঙ্কেল অফিস থেকে চলে এসেছে। কিরকম ঘোরাফেরা হলো তোদের? আমি আর মুন্না একসাথে বললাম, খুব ভালো। ওকে, ফ্রেশ হয়ে আসো, ডিনার করবে। আন্টি, বাইরে থেকে খেয়ে এসেছি, আজকে আর ডিনার করবো না। আমিও। ওকে, ফ্রেশ হয়ে রেস্ট নাও। তারপরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ মনের আনন্দে গেমস খেলতে লাগলাম। এদিকে হয়তো ইসমাইল আজ আমাদের জন্য কলেজে আসে নাই। ইস, কি ভুলটাই না করেছি। একটা ভালো ছেলেকে কতই না অপমান করেছি। কাল কলেজে আসলে যে করেই হোক মাপ চেয়ে নিব। এইসব ভাবতে ভাবতে মেঘলা ঘুমিয়ে গেল। এদিকে আমার ঘুম আসছে না, তাই ছাদে চলে আসলাম। আমি ভাবতে লাগলাম কিরকম ছিলাম আর আজ কি হয়েছে, সবই আল্লাহর ইচ্ছে। হঠাৎ মেঘলার কথা মনে হলো। ভাবছি আজ তো আমি কলেজে যাইনি, মেঘলা আমাকে চালাতে পারেনি। কেন জানি মেঘলার কথা খুবই মনে হচ্ছে। আপনারা ভাবছেন তো কেন মেঘলার কথা ভাবছি? ও তো আমাকে অপমান করতো, বাট কেন ওর কথা ভাবছি? তাহলে শুনুন, মেঘলাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই আমার ওকে ভালো লেগেছিল, মানে ক্রাশ খেয়েছি। বাট তারপরেও ও আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তাও আমার মনে হয় ও একদিন ঠিকই ওর ভুল বুঝতে পারবে, তাই ওর কথা ভাবি। ভাবতে ভাবতে ঘুম চলে আসলো। দেখি রাত 1টা বাজে, তাই রুমে এসে আল্লাহর নাম নিয়ে দিলাম এক ঘুম। ভোরে আজানের ডাক শুনে ঘুম ভেঙে গেল। প্রতিদিনের মতো আজকে নামাজটা পড়লাম, বাট আজকে আবারও দিলাম ঘুম। ঘুম থেকে উঠিয়ে দেখি এদিকে মেঘলার ভালো ঘুম হয়নি। একটাই কারণ, সে তার কাজে অনুতপ্ত। ঘুম থেকে উঠে মেঘলা পুষ্পিতাকে ফোন দিল। হ্যালো পুষ্পিতা, হ্যালো, হ্যাঁ বল মেঘলা। আজ তাড়াতাড়ি কলেজে চলে আয়। কেন রে, তাড়াতাড়ি কেন আজ আবার? এত কথা কস কেন? তাড়াতাড়ি কলেজে চল তুই। বাই। ওকে, যা। টু 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 টু। আজ যে করেই হোক ইসমাইলের সঙ্গে কথা বলতেই হবে, দরকার হলে ওর বাড়িতে যাব। ঘুম থেকে উঠে দেখি আজ মুন্না আমার আগে উঠেছে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে বসে ভাবছি যে আজও কলেজে যাব না। এরই মধ্যে আন্টি ব্রেকফাস্ট করার জন্য ডেকে গেল। খাবারের সময়, তা ইসমাইল, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না আঙ্কেল, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া শেষে মুন্না বলল, ইসমাইল, আজ কলেজে যাবি না? আজকেও যাবো না, তুই যা। ওকে, তাহলে তাক, আমি যাই। মুন্না চলে গেল। কলেজে মুন্না গেট দিয়ে ঢুকতেই দেখে মেঘলার পুষ্পিতা ওর সামনে দাঁড়িয়ে আছে। কি চাই? তারপরে মেঘলা যা বললো মুন্না শুনতেই তো মেঘলা বলল, মুন্না, ইসমাইল কই? 2 দিন থেকেই দেখছি না। কেন, আবার অপমান করবেন তাই? না মুন্না, আমি মানছি আমি অনেক খারাপ কাজ করেছি। আমার কাজে আমি অনুতপ্ত। তো কি জন্য ইসমাইলকে করছেন? না মানে ওর থেকে মাপ চাইবো তাই। বলেন কি? তো আমি কি করতে পারি? ওর নাম্বারটা আমাকে দিবা প্লিজ? ওকে, তুলুন। তারপরে আমি ওকে নাম্বার দিলাম। ধন্যবাদ মুন্না। এখানে একটা কথা বলে রাখি, মুন্না আর পুষ্পিতা আগে প্রেম করতো। আমাকে অপমান করার জন্য মুন্না আর পুষ্পিতার সাথে কথা বলে না। এদিকে আমি মনের সুখে গেমস খেলতে ব্যস্ত। ক্ল্যাশ অফ ক্ল্যান অ্যাটাক দিয়েছি, আর কে যেন ফোন দিল। ধুর, আমার অ্যাটাক একবার কেটে গেল, আবারও দিল। আসসালামু আলাইকুম, কে বলছেন? একটি মেয়ে সালামের উত্তর দিয়ে আর কিচ্ছু বলছে না। ওই কথা কন না কেন, কে আপনি? হ্যাঁ, আমি মেঘলা, প্লিজ ফোন কাটবা না। ও ওকে,
কেন ফোন করেছেন বলেন। না মানে তোমার সাথে একটু কথা ছিল আমার। আমার সাথে আবার কি কথা? ওকে বলুন। ফোনে না, আজ বিকালে একটু এক জায়গায় আসতে পারবা? না, যা বলার ফোনেই বলুন। প্লিজ ইসমাইল। ওকে ওকে বাই। বাই। আমি তো অবাক, আমি কি শুনলাম? সবই আমার আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। ও টুকু, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মেঘলা আমাকে তুমি করে বলছে। যে মেয়ে আমাকে তুই ছাড়া ডাকেই না, সেই মেয়ে আমাকে তুমি করে বলছে। আবার ফোন করে দেখা করতেও বললো। যাই হোক, বিকেলেই বোঝা যাবে। এদিকে মনের কাছে পুষ্পিতা বলছে, মুন্না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও প্লিজ। মাফ করতে পারি, বাট বাট কি বলো? আমি তোমার সব কথা শুনবো? না, তেমন কিছু না। জাস্ট ইসমাইলের কাছে মাপ চাইতে হবে। ও মাপ করলে আমি মাপ করব, বুঝলা? ওকে, তাই হবে। আমি রাজি, ওর থেকে মাপ চাইবো। ওকে বাই, আমি বাড়ি যাব। ওকে বাই। এদিকে দেখি দুপুর হয়ে গেছে, তাই আমি গোসল করে এসে দেখি মুন্না চলে এসেছে। কিরে, ক্লাস কেমন হলো? ভালো, তোর সাথে কথা আছে। ওকে বল, কি বলবি? না, আগে খেয়ে নি তারপরে। মুন্না চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পরে আন্টি খেতে ডাকলো। দুপুরে আঙ্কেল অফিসে, তাই আমি আন্টি আর মুন্না খেয়ে নিলাম। তারপরে আমি আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে মুন্না আসলো, এসে বলল কলেজে সব কাহিনী। তাই তো বলি, আমার নাম্বার তো মুন্না ছাড়া কেউ জানে না, তাহলে মেঘলা কই পেল? যাই হোক, আমি বললাম আজ বিকেলে মেঘলা দেখা করতে বলেছে, তুইও যাবি আমার সাথে? ওকে যেমনই, এখন বাই, একটু ঘুমামো। ওকে যা। তারপরে আমিও ঘুমালাম। এদিকে বিকেলে মেঘলা পুষ্পিতাকে ফোন করলো। হ্যাঁ পুষ্পিতা, আজ বিকেলে ইসমাইলের সঙ্গে এক জায়গায় দেখা করতে যাব, চলে আসিস। ওকে, ভালোই হলো, আমার ওই ইসমাইলের সঙ্গে একটু দরকার আছে। ওকে, তাহলে বিকাল 5টায় চলে আসিস। ওকে। এদিকে আমি ঘুম থেকে উঠে দেখি বিকাল 4:47 বাজে। মেঘলা তো 5টায় যাওয়ার কথা বলেছিল। আমি তাড়াতাড়ি উঠে মুন্নাকে ডেকে বললাম তাড়াতাড়ি রেডি হতে। তারপরে দুজনে রেডি হয়ে আন্টিকে বলে মুন্নার বাইক নিয়ে মেঘলার দেওয়ার ঠিকানায় চলে আসলাম। এসে দেখি সামনে একটি পরী বসে আছে। কি সুন্দর নীল রঙের শাড়ি পরে আছে। দেখে পাশ খাইছি, ও থুকু ক্রাশ খাইছি। রাতে আর খাবার খাওয়া লাগবে না। হঠাৎ মনে হলো কেউ আমাকে ডাকছে। দেখি পরীটা, এ তো মেঘলা। ওয়াও, কি সুন্দর। কি সুন্দর? না না, মানে কিছু না। আমাকে কেন ডেকেছেন তাই বলুন। না মানে সরি। কি বলছেন? আপনি সরি বলছেন কেন? ইসমাইল, আমি তোমার সাথে যা করেছি তার জন্য আমি অনুতপ্ত, প্লিজ মাফ করে দাও। ওকে ওকে করলাম। আর কিছু? ইসমাইল, আমিও সরি, মাফ করে দাও। ওকে করলাম। তোমাকে মাফ না করলে তো আবার আমার বন্ধুরা কষ্ট পাবে। কেন আমি কষ্ট পাবো কেন? ওই যে মাফ না করলে তো আর পুষ্পিতার ইয়ে হবে না। যাই হোক, আমরা কি ফ্রেন্ড হতে পারি? মন আমার দিকে তাকিয়ে বলল আমিও যেহেতু আগে থেকেই মেঘলাকে লাইক করতাম তাই রাজি হয়ে গেলাম। ওকে রাজি। ওকে, তাহলে আর আপনি করে বলবে না আমাকে। ওকে ওকে চলো, আমারও ক্ষুধা লাগছে। তোমার তো খালি কাই খাই, আজ তো একটা পেটুক। তবে রে। তারপরে একটা রেস্টুরেন্টে এসে কিছু খেয়ে যে যার বাড়িতে চলে আসলাম। আর হ্যাঁ, মুন্নার পুষ্পিতার প্রেম এখন আবার চলছে। কবে যে আমিও ছুড়িয়ে প্রেম করব, আমি রিয়েলি সিঙ্গেল, কেউই পাত্তা দেয় না। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ফেসবুকিং করছিলাম। তারপর আমি ভাবছি মেঘলা কিভাবে এত চেঞ্জ হলো। যাই হোক, ভালোই হয়েছে। তার কিছুক্ষণ পরে মুন্না ডিনার করার জন্য ডেকে গেল। তারপরে খাবার টেবিলে দেখি সবাই আমার জন্য বসে আছে। আমি বসলেই আন্টি খেতে দিল। খেতে খেতে আঙ্কেলের সাথে কথা বলছিলাম। এর মধ্যে আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা টেবিলেই ছিল। দেখি মেঘলা ফোন দিয়েছে। কি লজ্জা, কি লজ্জা, সবাই মনে হয় দেখে নিল। আমি তাড়াতাড়ি খেয়ে রুমে আসতে আবার দেখি মেঘলা ফোন দিয়েছে। রিসিভ করার পর, ওই তোমার ফোন ধরতে এত টাইম লাগে কেন? আরে থামো বলছি, আমি খেতে বসছিলাম। ও তো ফোন দিলে কেন? কেন মানে, আমি কি তোমাকে ফোন দিতে পারবো না? আরে আমি কি তা বলেছি নাকি? খালি বেশি বোঝো। বুঝি তো। এরপরে আরো কিছু কথা বলে মেঘলা বলল ওর ঘুম আসে, তাইও ঘুমিয়ে গেল। আমি তো সেই লেভেলের খুশি, সে মেঘলা ভালো হয়ে গেছে। তারপরে আমিও ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ভোরে ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়লাম। তারপরে কিছুক্ষণ বসে থেকে ব্রাশ করতে করতে ছাদে চলে আসলাম। ব্রাশ করে নিচে এসে ফ্রেশ হয়ে দেখি মুন্নাও উঠেছে। তারপরে নাস্তা করে মুন্নাকে বললাম আমিও আজ কলেজে যাব। তাই দুজনে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কলেজে এসে দেখি মেঘলার পুষ্পিতা আগেই চলে এসেছে। আমরা আসতেই মেঘলা আমাদের ডাক দিল। আমি আর মুন্না ওদের কাছে চলে আসলাম। এসে আমরা অনেক কথা বলছি, প্লাস হাসাহাসি করছি। এইসব দেখে তো কলেজে সবাই অবাক। যাই হোক, গল্প করতে করতে গল্প করছিলাম, হঠাৎ ক্লাসের বেল দিয়ে দিল। তারপরে সবাই মিলে ক্লাসে গেলাম। একটা ক্লাস করে মেঘলা বলল চলো কোথাও থেকে ঘুরে আসি। ওয়াও, গুড আইডিয়া, যাওয়া যায়। ওকে, কি বলিস ইসমাইল? বলো কোথায় যেতে চাও? নদীর পাড়ে গেলে কেমন হয়? ভালো জায়গা। ওকে তাহলে সবাই চলো। তারপরে সবাই বাইরে চলে আসলাম।
এসে মুন্নার বাইকটা গ্যারেজে রেখে দুইটা রিক্সা নেওয়া হলো। মেঘলা আর পুষ্পিতা একটাতে যাও, আমি আর মুন্না একটাই যাচ্ছি। না না, ওদের অনেক দিন পরে মিল হলো, ওদেরকে একসাথে যেতে দাও। আমিও তো সেইটাই চাই। আস্তে আস্তে বললাম। কিছু বললা? না মানে ওকে বললাম। ও ওকে, মুন্না আর পুষ্পিতা তোরা একটাতে যা, আর আমরা একটাতে যাচ্ছি। তারপরে ওরা একটা রিক্সা নিয়ে চলে গেল, আর অন্যটাতে মেঘলা উঠে বসলো। আমি ভাবছি কোনোদিন কোনো মেয়ের সাথে তো রিক্সাতে চড়িনি, তাই আজ কেমন চড়তে লজ্জা লাগছে। ওই কি ভাবছো, তাড়াতাড়ি ওঠো, ওরা চলে গেল। ওকে ওকে বসছি। তারপরে রিক্সাতে বসে মেঘলার গায়ের সঙ্গে যেন স্পর্শ না করে, তাই আমি একটু সাইডে চেপে বসলাম। কি করছো, এদিকে সরে বসো, পরে যাবে তো। তারপরে সরে গেলাম। মেঘলা ওর চুল ছেড়ে দিয়েছে, কি অপূর্ব লাগছে তাকে, আর তার চুলের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে। তার কিছুক্ষণ পরে আমরা নদীর ধারে চলে আসলাম। এ কি, মুন্না দেখি পুষ্পিতার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। ইস, আমি শুধু এইভাবে কারো কোলে শুতে পারতাম। কিছু বললে নাকি? না মানে ওদেরকে একসাথে কি সুন্দর লাগছে, তাই না? গদ্দপ কিছু বোঝে না, আমিও যে তোকে ভালোবাসি। কিছু বললা? না মানে আমরা ওইদিকে গিয়ে বসি। ওকে চলো। তারপরে আমরা আরো কিছুক্ষণ গল্প করে কলেজে চলে আসলাম। তারপরে ওকে বাই, তোমরা ঠিকভাবে যেও। ওকে বাই। তারপরে ওরা চলে গেল। আমরা মুন্নার বাইকটা গ্যারেজ থেকে নিয়ে বাসায় চলে আসলাম। তারপরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ দুজনে পড়লাম। কিছুক্ষণ বাদে আন্টি খাবার খেতে ডাকলো, দুজনেই খেতে চলে গেলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ সবাই মিলে গল্প করলাম। তারপরে সবাই যে যার রুমে চলে আসলাম। এসে দেখি মেঘলা 14 বার ফোন দিয়েছে, আবারও দিল। রিসিভ করার পর, ওই কয়বার ফোন দেওয়া লাগে? কই ছিলা? না মানে ওই গল্প করছিলাম। গল্প মানে কার সাথে? কে সেই মেয়ে? আরে আরে রেগে যাও কেন, কোনো মেয়ে না, মুন্না আমি আন্টি আঙ্কেল মিলে গল্প করছিলাম। ও সরি সরি। ওকে ঠিক আছে আপু। ওই আপু মানে আমি তোমার বোন লাগি? না মানে বলা গো। কি বললি? কই কিছু না তো। হুম এমন ভাবে আরো অনেক কথা বললাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। এইভাবেই দিনকাল চলছে আমাদের। দেখতে দেখতে আরো 2টা বছর চলে গেল। মানে এখন আমরা অনার্স 3য় সেমিস্টারে। আর এইদিকে মেঘলার কেয়ারিং, কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, এইটা করা যাবে না, ওইটা করবা না, সবকিছু মেঘলা ঠিক করে দেবে। এই তো কিছুদিন আগে আমি আর মুন্না কলেজে এসে দেখি মেঘলারা এখনো আসেনি, তাই বসেছিলাম। এরই মধ্যে একটা মেয়ে আমার কাছে এসে বলল, হাই, আমি কি এখানে বসতে পারি? শিওর, কেন নয়। ধন্যবাদ। তা আপনি কোন সেমিস্টারে পড়েন? 3য় সেমিস্টারে। আপনি? আমি ফার্স্ট সেমিস্টার। ও ঠাস, এ কি, দেখি মেঘলা ওই মেয়েটিকে থাপ্পড় মেরেছে। ওই, আপনি আমাকে মারলেন কেন? ওই তুই ইসমাইলের পাশে বসার সাহস কই থেকে পেলি? কেন? ইসমাইল আপনার কে হয়? বিএফ নাকি, যে ওনার পাশে বসা যাবে না? এর মধ্যে এখানে পুষ্পিদাও কলেজে অনেকেই চলে আসছে। আমি খালি দর্শকের মতো ওদের ঝগড়া দেখছি। মেঘলাও হয়তো আমাকে ভালোবাসে, না হলে এই সামান্য একটা বিষয় নিয়ে এইভাবে ঝগড়া করতো না। তারপর, ইসমাইল আমার বিএফ, তুই ওর পাশে বসবি কেন? সরি আপু, ভুল হয়ে গেছে, আর হবে না। এই বলে মেয়েটি চলে গেল। আমার মাথা ঘুরছে, খালি আমার না সবারই। কি বললো মেঘলা? আমি ওর বিএফ কবে থেকে হলাম? আজ একটু দেরি করে আসছি, তাই মেয়েদের সাথে টাঙ্কি মারা শুরু করে দিছো? এই বলে মেঘলা হন হন করতে করতে বাড়িতে চলে গেল। আমি প্লাস মুন্না প্লাস পুষ্পিতা অনেকবার তাকে থামাতে চেষ্টা করলাম, বাট চলে গেল। আমার মনে হয় মেঘলা ইসমাইলকে ভালোবাসে। আমার তো তাই মনে হয়, না হলে এই সামান্য একটা বিষয়ে ঝগড়া করতো না। কি ফালতু কথা বলিস? কোথায় ও আর কোথায় আমি? আমার ভালো লাগছে না মুন্না, তোরা থাক, আমি বাড়িতে চলে গেলাম। তারপরে আমি বাড়িতে চলে আসলাম। এসে মেঘলাকে ফোন দিলাম, রিং হচ্ছে বাট রিসিভ করছে না। আবারও দিলাম, এবার বন্ধ দেখাচ্ছে। আরো অনেকবার চেষ্টা করলাম, বাট বন্ধ দেখাচ্ছে। দুপুরে মুন্না আসলে বললাম, মুন্না মেঘলা তো ফোন বন্ধ করে রাখছে, এই সামান্য একটা বিষয় নিয়ে এমন করলে হবে? সব ঠিক হয়ে যাবে, বাদ দে, কাল কলেজে দেখা যাবে। ওকে। তারপরে মুন্না চলে গেল। এইভাবেই সারাটা দিন কেটে গেল। রাতে আবার মেঘলার কাছে ফোন দিলাম, রিং হচ্ছে। 2বার দেওয়ার পর রিসিভ করলো। ওই এত ফোন দিস কেন? আর ফোন দিবি না। মেঘলা শোনো না, টু 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 চা কেটে দিল। তারপরে ফোন দিলাম, আবার বন্ধ দেখাচ্ছে। তারপরে আর ফোন না দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, বাট ঘুম যেন ছুটি নিয়ে চলে গেছে। এইভাবেই রাতটা কেটে গেল। সকালে খাওয়া দাওয়া শেষ করে কলেজে চলে আসলাম। এই যে মেঘলাকে খুঁজতে লাগলাম, দেখি মেঘলা আম গাছের নিচে একা একা বসে আছে। আমি ওর কাছে যেতেই মেঘলা চলে যেতে লাগলো। আমি দৌড়ে মেঘলার হাত ধরলাম। তারপর, হাত ছাড়। মেঘলা প্লিজ, সামান্য একটা বিষয় নিয়ে এমন করো না। হাত ছাড়। না মেঘলা, আমি তোমাকে ভালোবাসি। ঠাস। ফকিরের বাচ্চা হয়ে চাঁদ ধরতে চাস? তোর ভাগ্য ভালো যে আমি তোর ফ্রেন্ড হয়েছিলাম, বাট তুই তো আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য নাই।
আবার ভালোবাসতে আসছে, এরপর আর যেন আমার চোখের সামনে তোকে না দেখি। বাট তোর তো আমার বাড়ির কাজে লোক হওয়ার যোগ্যতা নেই, আবার আসতে ভালোবাসতে। ঠস ঠস এই বলে মেঘলা চলে গেল। মেঘলা এটা না করলেও পারতো। 2 বছর আগে যে কষ্ট পাইনি তা আজ পেলাম। এদিকে মুন্নার পুষ্পিতা কোথায় যেন গেছে, আর এর মধ্যেই আমিও কলেজ থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলাম। আনমনে হাঁটছি, কোনো দিকেই খেয়াল নেই। হঠাৎ সামনে একটা কার এসে আমাকে ধাক্কা দেয়। আমি ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যাই। তারপর আর মনে নেই। হঠাৎ জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে কোনো একটা বেডে শুয়ে আছি। হঠাৎ কেউ একজন বলল, তোমার এখন কেমন লাগছে বাবা? সামনে তাকিয়ে দেখি একটা 50 কি 55 বছরের মহিলা। মোটামুটি ভালো। আপনি কে? আজ থেকে 11 দিন আগে আমার গাড়ির সাথে তোমার অ্যাক্সিডেন্ট হয়, তারপরে আমি তোমাকে হসপিটালে নিয়ে আসি। কি 11 দিন থেকে আমার জ্ঞান ছিল না? তা তোমার বাসা কোথায়? তাদের নাম্বার বলো, ফোন করি। আমি চুপ করে আছি, কারণ আমি তো এতিম। কি হলো বলো? না মানে আমার কেউ নেই। আমি দুঃখিত। না সমস্যা নেই। তা তোমার নাম কি বাবা? মোহাম্মদ ইসমাইল। কি বললে? ইসমাইল? কেন? আর আপনি কাঁদছেন কেন? কই দেখি তোমার হাতটা। এ বলে তিনি আমার হাতের উপরে কি যেন দেখলেন, তারপরেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। এ কি কি করছেন? ইসমাইল, আমি তোর মা রে বাবা। আজ 23 বছর পরে তোকে পেলাম। কি বলেন? আমি তো এতিম। না বাবা, না বাবা। তাহলে শোন, 23 বছর আগে তোর বয়স তখন মাত্র 2 বছর। একদিন তোর বাবার সাথে আমরা মেলায় ঘুরতে যাই। ঘোরাঘুরি করতে করতে হঠাৎ দেখে তুই নেই। তারপর তোকে অনেক খুঁজেও না পেয়ে আমি আর তোর বাবা পুলিশের কাছে যাই। তোর বাবা দেশের ভালো ব্যবসায়ী হওয়ায় পুলিশ খুব ভালো করে তোকে খুঁজে, বাট তোকে খুঁজে পাইনি। অনেক দিন ধরে তোকে খুঁজেছি, বাট কোনো লাভ হয়নি। আমিও মাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এ কান্না কোনো কষ্টের না, বরং খুশির কান্না। কিন্তু মা, আমাকে তুমি চিনলে কিভাবে? তোর বাম হাতে একটা জন্ম দাগ ছিল। তারপরে মা বাবাকে ফোন করে আমার কথা বলল। বাবা তখন কানাডাতে বিজনেসের কাজে গিয়েছিলেন। আমার কথা শুনে সব ক্যান্সেল করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাবা, আমি একটু ডক্টরের কাছ থেকে আসি, দেখি তোকে কবে বাড়ি নিয়ে যেতে দিবে। তারপরে মা চলে গেল। আমি ভাবছি, আমি এত বড় লোক হয়েও আমার কিচ্ছু ছিল না, সবই আল্লাহর ইচ্ছে। হঠাৎ করেই কলেজের কথা মনে পড়ে গেল, তাই আবার মন খারাপ হয়ে গেল। বাট আমি আজ এতই খুশি যে ওই কষ্ট কিছুই না, কারণ আজ আমি আর এতিম না। আমার একটা পরিচয় পেয়েছি, যেটা থেকে আমি 23 বছর বঞ্চিত ছিলাম। হঠাৎ মা বলল, কি ভাবছিস ইসমাইল? কিছু না বাবা। ডক্টর কি বললো? তুই যেহেতু প্রায় সুস্থ, তাই আজকেই ছেড়ে দিবে। তারপরে সব ঠিকঠাক করে আমাকে ছেড়ে দিল। আমি এখন গাড়িতে বসে আছি, গাড়ি যাচ্ছে আমার আসল বাসার দিকে। এদিকে আমি কলেজ থেকে বেরিয়ে আসার পর মুন্নার পুষ্পিতা কলেজে এসে আমাকে না দেখে মুন্না মেঘলাকে জিজ্ঞেস করলো, মেঘলা, ইসমাইল কি দেখছি না। জানি না তো আমি। ও তোর ফোন বন্ধ দেখাচ্ছে। দেখ, বাসায় চলে গেছে মনে হয়। ওকে। তারপরে মুন্না ওর মায়ের কাছে ফোন দেয়। মা, ইসমাইল বাড়ি গেছে? না তো, কেন? না, এমনি, বাই। অমনি মেঘলা বসে পড়ে আর কান্না করে বলছে, যা হওয়ার সব আমার জন্য হয়েছে। তুমি আবার কি করছো? মেঘলা কলেজে সব ঘটনা বলল। ও, তুমি কি করলে মেঘলা? তুমি এটা না করলেও পারতো। ছি, আমার তো ভাবতেই অবাক লাগছে তুই এই কাজ করলি। আমার মনে হতো তুইও তো ইসমাইলকে ভালোবাসতি। বাসি। কাল ওই মেয়ের সাথে কথা বলার জন্য আমি এই করেছি, বাট আমি জানতাম না এই হয়ে যাবে। যা হওয়ার তো তা হয়ে গেছে। চলো এখন খুঁজতে হবে। তারপরে ওরা আমাকে অনেক জায়গায় খোঁজে, বাট পায়নি। তারপরে মেঘলা সারাদিন মনমরা হয়ে থাকে, ঠিকভাবে খায় না। এদিকে গাড়ি এসে থামলো বিশাল একটা বাসার গেটের সামনে। বাবা, এটাই আমাদের বাসা। আমি তো অবাক, এত বিশাল বাড়ি আমাদের? 20 কোটি টাকার উপরে লাগবে কমপক্ষে এইরকম একটা বাড়ি বানাতে, না জানি ভিতরে কেমন। তারপরে গেটের ভিতরে ঢুকে তো আমি আরো অবাক। 7টা কার আছে, তার ভিতরে 3টাই BMW কোম্পানির। সবাই জিজ্ঞাসা করছিল আমি কে। তারপরে মা সবাইকে বলল আমি তার হারিয়ে যাওয়া ছেলে। শুনে সবার চোখে পানি চলে এলো যে তাদের মালিকের ছেলে ফিরে পেয়েছে। তারপরে আমি আর মা বাসার ভেতরে চলে আসলাম। ভিতরে কি সুন্দর করে সবকিছু গোছানো হয়েছে, কোনো রাজপ্রাসাদের চেয়ে কম নয়। তারপরে মা আমাকে একটি বড় ঘরে নিয়ে গেল। ওয়াও, কি সুন্দর রুম। তোর জন্যই এই রুমটা এই রকম ভাবে সাজানো হয়েছে। খুব ভালো মা। ওকে বাবা, তুই এখন একটু রেস্ট নে। তারপরে মা চলে গেল। হঠাৎ মুন্নার কথা মনে পড়তেই মাকে ডাক দিলাম। মা, কি হয়েছে? কিছু লাগবে? আমার ফোন কই? ওইটা তো নষ্ট হয়ে গেছে। কি? আর সিম? সিম রেখে দিচ্ছি। ও ভালো, আবার একটা ফোন লাগবে তাড়াতাড়ি। ওকে, তোর বাবাকে বলে দিচ্ছি, নিয়ে আসবেনি। ওকে, বাবার আসতে আর কতক্ষণ সময় লাগবে? কাল সকালের মধ্যেই চলে আসবে। ও, তারপরে মা চলে গেল। দেখি এখন রাত 8:37 বাজে। মার কিছুক্ষণ পরে আমার জন্য খাবার নিয়ে আসলো। তারপরে ওষুধ খেয়ে দিলাম এক ঘুম। সকালে
বাইরে যেয়ে দেখি বাবা সোফায় বসে আছে। কাল ভিডিও কলে কথা হয়েছিল বাবার সাথে। বাবা আমাকে দেখে তাড়াতাড়ি উঠে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কোথায় ছিলি এতদিন বাবা আমার? তোকে কত খুঁজেছি আমরা। বাবা ওইসব কথা বাদ দাও, এখন তো আল্লাহ আমাদের আবার এক করে দিয়েছে। হ্যাঁ বাবা যা, তুই ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে নাস্তা করব। ওকে। তারপরে আমার রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। তারপরে সবাই নাস্তা করে বাবা আমাকে একটা ফোন দিল। ওয়াও, আইফোন এক্সএস। পছন্দ হয়েছে তোর? খুব হয়েছে। তারপরে বললাম আমার কিছু লোক লাগবে, কলেজে যাবো তাই। ওকে, আমি বলে দিচ্ছি 10 জন লোক যাবে তোর সাথে, আর তোর পছন্দ মতো যাকে ইচ্ছা নিয়ে যাস। ওকে, আমি এখন ভালো করেই চলাচল করতে পারি, আর অনেকদিন হলো কাউকে দেখি না, তাই সবাইকে চমকে দেব। আর মেঘলা, ওয়েট করো। তারপরে আমি ভালো করে স্টাইল করে 3টা কার নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। একটা BMW যেটাতে আমি আছি, আর আমার আগে একটা আর পেছনে আরেকটা কার আছে। এর মধ্যে গাড়ি কলেজের মধ্যে প্রবেশ করলো। সবাই তাকিয়ে আছে গাড়ির দিকে, কারণ এমন ভাবে কেউ কখনোই আসেনি কলেজে, তাও আবার BMW কার নিয়ে। মুন্না পুষ্পিতাও তাকিয়ে আছে। তারপরে গাড়ি এসে থামলো, আর আমার গাড়ি এসে আমার দরজা খুলে দিল। আমি গাড়ি থেকে নামতে সবাই অবাক, বিশেষ করে মেঘলা, মুন্না, পুষ্পিতা। এ কি দেখছে ওরা, আমি কেমনে কি ওরা ভাবছে। তারপরে মুন্না, মেঘলা, পুষ্পিতা আমার কাছে আসতে চাইলে আমার গার্ডরা ওদেরকে আটকে দিল। ওদের আসতে দাও। ওকে স্যার, গার্ডরা বলল। তারপরে ওরা আসতে মেঘলা আমাকে জড়িয়ে ধরলো। তারপরে আমি মেঘলাকে ছাড়িয়ে দিলাম এক থাপ্পড়। এই বড় লোক দেখলেই জড়িয়ে ধরতে মন চায়, তাই না? এ কি বলছো তুমি? আমি তোমাকে ভালোবাসি। কই, এতদিন তোমার ভালোবাসা কই ছিল? আমি রাগের মাথায় সেই ওই দিন ওইসব করছি। ইসমাইল, প্লিজ মাফ করে দাও। মাফ? আর তুমি গোটা কলেজের সামনে কোনোদিন অপমানিত হয়েছো? কেউ যদি তোমাকে ওইভাবে অপমান করতো, তাহলে তো তুমি গুন্ডা ভাড়া করে তাকে মারতে। আর তুমি চাচ্ছ মাফ? আর আমি না তোমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা রাখি না, তাহলে মাফ চাও কেন? প্লিজ ইসমাইল, মাফ করে দাও। আজকের পর আর কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না। মাফ করে দে না ভাই। ওকে, আমি তো অনেক খারাপ, তাই না? ঠিক আছে, তোমাকে মাফ করতে হবে না। বাই। এই বলে মেঘলা কলেজে গেট দিয়ে চলে গেল। তা তোরা কেমন আছিস? মুন্নার পুষ্পিতা বলল, আছি কোনো রকম। বাট তুই এতদিন কইছিলি, আবার এত দামি দামি গাড়ি? ওকে বলছি, আগে চল বসি। তারপরে ওদের সব ঘটনা বললাম। দেখ বালি হয়েছে। বাট মেঘলা যদি কিছু করে বসার আগের মাথায়, ও কিচ্ছু করবে না, কাল আবার ঠিকঠাক হয়ে যাবে। তারপরে ক্লাসের ঘন্টা দিলে একটা ক্লাস করে আজ বাসায় চলে আসলাম। মুন্না, পুষ্পিতাও বাসায় চলে গেল। ফ্রেশ হয়ে দুপুরে মা লাঞ্চ করতে ডাকলো, আমিও চলে গেলাম। ওয়াও মা, সবই তো আমার পছন্দের খাবার। হ্যাঁ বাবা, তোর জন্যই তো সব রান্না করলাম। তাহলে আমি কি খাবো? আরে আমি কথার কথা বললাম। বাদ দাও, আগে খেয়ে নেই। তারপরে খেয়ে দিয়ে আমার রুমে চলে আসলাম। একটু বিশ্রাম নিয়ে বিকেলে বাবাকে বললাম, বাবা আমার বাইক লাগবে। ওকে চলো, এখনই কিনে আনি। তারপরে বাইক কিনে বাবা বললো তার নাকি কি কাজ আছে, তাই তিনি চলে গেলেন। আমি কিছু জায়গায় ঘুরলাম, তারপরে বাসায় চলে আসলাম। রাতে খেয়ে ঘুমাতে যেয়ে ভাবলাম, আজ মেঘলের সাথে কি আমি ঠিক করলাম? ও না হয় ভুল করেছে, তাই বলে আমিও, তাহলে তো আমি ওর মতোই হয়ে গেলাম। যাই হোক, ফোন দিয়ে সরি বলি। তারপরে মেঘলাকে ফোন দিলাম, বাট ফোন বন্ধ দেখাচ্ছে, তাই আর না দিয়ে ঘুমিয়ে পড়লাম। যা হবার কালকে দেখা যাবে। সকাল 6টা। এত সকালে আবার কে ফোন দিল? দেখি কি হয়েছে মেঘলার। কাল রাতে অনেক ঘুমের ঔষধ খাইছে। আমার ঘুম কোথায় যেন হারিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে এসো। তাড়াতাড়ি উঠে আমার বাইক নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে আসলাম। এসে তাড়াতাড়ি ভেতরে গেলাম। দেখি পুষ্পিতা আরো 2 জন দাঁড়িয়ে আছে। ওনারা হয়তো মেঘলার মা বাবা। পুষ্পিতা, মেঘলা এখন কেমন আছে? জানি না, তবে ডক্টর অপারেশন করছে, কিছুক্ষণ পর বের হলে জানা যাবে। ওনারা কে? মেঘলার বাবা মা। ও, আমার জন্য আজ মেঘলার এই অবস্থা। আমিই দায়ী শুধু। আমার জন্য আজ আমার জানটা কষ্ট পাচ্ছে। এদিকে আমার বাসায় না বলে সকালে চলে এসেছি, তাই বাবা আমাকে ফোন দিল। ইসমাইল, কই তুই? আর এত সকালে কোথায় গেলি? আব্বু। কি হয়েছে বাবা? না আব্বু, তুমি আর মা তাড়াতাড়ি হসপিটালে চলে আসো। তারপরে আমি ফোন কেটে দিলাম। ডক্টর বের হলে আমি দৌড়ে ওনাদের কাছে চলে আসলাম। ডক্টর, আমার মেঘলা কেমন আছে? ওর কিছু হয়নি তো? কুল মিস্টার, উনি আপাতত ভালো আছেন। 6 ঘন্টা পরে জ্ঞান ফিরবে ইনশাল্লাহ। ধন্যবাদ ডাক্তার। নো মিস্টার, ইট ইজ মাই ডিউটি। এদিকে মেঘলার বাবা মা আমাকে চেনে না, তাই পুষ্পিতাকে জিজ্ঞাসা করলেন। আমাদের ব্যাপারে সব বললেন। তারপরে আঙ্কেল আমার কাছে আসেন। সরি বাবা, এটা একটু জেদ দিয়ে রাগি, ওর পক্ষ থেকে আমি মাপ চাই। এ কি করছেন আঙ্কেল? আপনি আমার বাবার মতো। আর মেঘলাকে তো আমি অনেক আগেই মাফ করেছি। আঙ্কেল আর কিচ্ছু বললো না। 2 ঘন্টা পরে আমার বাবা মা চলে আসছে, আর মেঘলার বাবা মার সাথে কথা বলছেন। আমি বসে আছি মেঘলার পাশে। জান, তুমি চলে গেলে আমার কি হবে বলো? তোমাকে তো আমি সেই কবেই মাফ করে দিয়েছি। এদিকে মুন্নাও চলে আসছে। এসে আমার সাথে কিছু কথা বলে বাইরে চলে গেল। আর পুষ্পিতা আমার বাবা মাকে সব বলে দিয়েছে। আরও 3 ঘন্টা পরে আমি মেঘলার হাত ধরে চেয়ারে ঘুমিয়ে পড়েছিলাম। মনে হচ্ছে কেউ আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। আমি মাথা তুলে দেখি মেঘলা। আমি সোজা ওকে জড়িয়ে ধরলাম। এই কি
করছো? ছাড়ো, কেউ চলে আসবে তো। আসুক, আগে বলো তুমি এই কাজ করলা কেন? তুমি চলে গেলে আমার কি হবে? সরি বাবু, আর হবে না। একটা দাও না। কি দেব? ওই যে কি? দাঁড়াও দেখাচ্ছি। দিলাম চারঠো ট্যাগ করে। ছোটানোর চেষ্টা করলো, যখন পারলো না তখন মেঘলা রেসপন্স দিতে লাগলো। ও সরি, ভুল টাইমে চলে আসলাম ভাই। কথা শুনে তো আমরা দুজনকেই ছেড়ে দিলাম। এ কি মুন্না আসছিল? বললাম তো কেউ চলে আসবে। আমি কি জানতাম নাকি? যাই বলো, তোমার ঠোঁট কিন্তু অনেক মিষ্টি। তবে রে, এই বলে আমার বুকে মারতে লাগলো, বাট একটাও লাগছে না। তারপরে মুন্না বলল, আমরা কি এবার আসতে পারি? তারপরে সবাই মেঘলাকে দেখতে আসলো। ওয়াও, আমার ছেলের পছন্দ আছে তো। থাক, লজ্জা পেতে হবে না তোদের। এবার দুজনে বিয়ের জন্য তৈরি হও। বাইরে চলে আসলাম লজ্জাতে। আমার সাথে মুন্নাও আসলো। কি মামা, তোমার তো হয়ে গেল, ট্রিট দেবা না? দিব। আগে বল, বিয়ে কবে? সামনে শুক্রবার। কি ভাগ্য আমার রে, সবার বিয়ে ঠিক হয়ে বাসায়, আর আমারটা হসপিটালে। আজকে আমাদের গায়ে হলুদ, সবাই অনেক আনন্দ করছে। আর মুন্না আমার বাসায় আছে, আর পুষ্পিতা মেঘলার বাসায়। মুন্নার গোটা ফ্যামিলি আমাদের এখানে আছে। কি মামা, তোটা তো হয়ে গেল, না জানি আমারটা কবে হবে। দাঁড়া, আঙ্কেল আন্টিকে বলে আসি। এই না, আজকের দিনটা অনেক আনন্দ করেই পার হয়ে গেল। আজ শুক্রবার, আমাদের বিয়ে। বর্ষে যে চলে আসলাম মেঘলাদের বাড়িতে। ভাবতে কেমন লাগছে, আজ আমার বিয়ে। তারপরে আমাকে স্টেজে বসানো হলো। একটু পরেই দেখি একটা পরীকে লাল রঙের শাড়ি পরে আমার পাশে বসানো হলো। আমি ওর দিকেই তাকিয়ে আছি। কি রে, এইভাবে কি দেখিস? সবাই হাসছে। আমি দেখি সত্যি আমার দিকে তাকিয়ে সবাই মিটমিটিয়ে হাসছে। কি লজ্জা। তারপরে বিয়ের কাজ শেষ করে আমাদের বাসায় মেঘলাকে নিয়ে চলে আসলাম। রাতের বেলায় কি রে, আর কতক্ষণ সাথে দাঁড়িয়ে থাকবি? ওদের বাবি তোর জন্য বসে আছে। তারপরে মুন্না আমাকে জোর করে রুমে ঢুকিয়ে দিল। আমি দাঁড়িয়ে আছি। একটু পরে মেঘলা এসে আমাকে সালাম করতে গেল। কি করছো তুমি? তোমার জায়গা তো আমার বুকে। যাও, অজু করে এসো, 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের নতুন জীবন শুরু করব। তারপরে মেঘলা অজু করে আসলে নামাজ পড়ে আমি আগে খাটে উঠে ঘুমানোর ভান করলাম। ওই ঘুমিয়ে গেলে নাকি? নো রেসপন্স। তারপরে মেঘলা এসে আমাকে ধাক্কা দিল। অমনি আমি খপ করে মেঘলাকে জড়িয়ে ধরে চাঁদ ঠোঁট এক করে দিলাম। আপনাদের আর কি চাই, আসলে বাঙালি এমনই।